আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি রেজাউল আলম কৌশিক। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যাকে ইংরেজি গ্রামারের প্রাণ বলা চলে, সেটি হলো টেন্স। কারণ টেন্স এর সাথে ইংরেজি গ্রামারের প্রায় সব কটি টপিকস ওতপ্রোতভাবে জড়িত। আর এই টেন্স ছাড়া ইংরেজিতে লিখতে বা বলতে পারা অনেকাংশেই কঠিন। আমাদের দেশে অধিকাংশ ছাত্রদের এই টেন্স সম্পর্কে সঠিক এবং ক্লিয়ার কনসেপশন না থাকার কারণে ইংরেজিতে ভালো করতে পারে না। আর এই টেন্স এতই গুরুত্বপূর্ণ যা থেকে বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কয়েকটি প্রশ্ন থাকেই। তাই আজ আমি চেষ্টা করব এই টেন্স সম্পর্কে সঠিক ধারণা দিতে, যা আপনাদের বেসিক স্ট্রং করার পাশাপাশি ইংরেজি ভীতি দূর করবে এবং চাকরি বা ভর্তি পরীক্ষায় প্রশ্ন স্বল্প সময়ে উত্তর করতে সক্ষম করে তুলবে। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক। টেন্স মানে হচ্ছে ক্রিয়াকাল। টেন্স এই শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে ক্রিয়াকাল। কোনো ভার্বের কাজ কখন সংঘটিত হয়েছিল বা হবে তা বোঝানোর জন্য ওই ভার্বের যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে টেন্স বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোনো কাজ কখন সংঘটিত হয় বা হবে বা হয়েছিল, সেই সময়কালকেই টেন্স বলা চলে। সংক্ষেপে আমরা বলতে পারি ক্রিয়ার সময়কেই টেন্স বলা হয়। এখানে রূপগুলো বলতে বোঝানো হয়েছে যে ভার্বের বিভিন্ন ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম। এই টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: 1 প্রেজেন্ট টেন্স, 2 পাস্ট টেন্স, 3 ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্সকে আবার প্রত্যেকটিকে 4টি করে ভাগে, মোট 12টি ভাগে ভাগ করা হয়েছে, যা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন। আমরা এই 12 প্রকার টেন্স ধাপে ধাপে একটি একটি করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসুন আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এই টেন্স জানার উপায় কি? টেন্স জানার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে স্বরে অ, এ, হ্রস্বই, অন্তস্থ অ এবং উ থাকে। অর্থাৎ এই প্রতীকগুলা বাংলা ক্রিয়াপদের শেষে থাকলে সেটা আমরা ধরে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসুন দেখি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এবং বাকি অংশ নিয়ে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়। তবে এই গঠনটা কিন্তু আবার 3টা ধরনের হয়ে থাকে। যদি বলি এই গঠনটা 3টা ধরনের কেমন হয়ে থাকে, এক হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ, 2 হচ্ছে নেগেটিভ, 3 হচ্ছে ইন্টারোগেটিভ। এই 3টা সিস্টেমে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে গঠন করতে পারেন। যদি বলেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি, তাহলে সাবজেক্ট প্লাস এমিজার অথবা সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দিয়েও আপনি সেই বাক্যটা গঠন করতে পারেন। যেমন হি ইজ এ ডক্টর, অথবা মেইন ভার্ব দিয়ে আই লাইক টি। যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোকে আপনি নেগেটিভ করতে চান, তাহলে কিভাবে নেগেটিভ করতে হবে সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট বসে আপনি নেগেটিভ করতে পারেন। অথবা যদি আপনার প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ছাড়া আপনি ডু বা ডাজ ইউজ করে সেটাকে নেগেটিভ করতে পারেন। যেমন হি ইজ নট এ ডক্টর, আই ডু নট লাইক টি, এভাবে করতে পারেন। তৃতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি কীভাবে ইন্টারোগেটিভ বাক্য বানাবেন সেটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে আপনি যে অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর, সেগুলোকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দিবেন। তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সেই প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাবজেক্টের আগে ডু ডাজ বসায় দেবেন। অর্থাৎ ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন ডু ইউ লাইক টি, আর এই পাশে হচ্ছে ইজ হি এ ডক্টর। এই 3টা সিস্টেমে আপনি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে পারেন। এবার আরেকটু আমরা বিস্তারিত দেখে নেই আরও কী কী আছে। এই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি খেয়াল রাখবেন যে পার্সনটা কী অবস্থায় আছে। পার্সন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে আপনাকে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। পার্সন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারভিউ করতে হলে ডু বা ডাজ বসাতে হয়। শুধুমাত্র কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ডাজ বসাবো, আর অন্য সব ক্ষেত্রে ডু বসাবো। যেমন সে নিয়মিত স্কুলে যায়, দেখেন বাংলা ক্রিয়াপদের শেষে অন্তস্থ ও আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার অনুবাদ ইংরেজি হচ্ছে হি গোজ টু স্কুল রেগুলারলি। ছেলেটি ঘুড়ি উড়ায় না, দ্য বয় ডাজ নট ফ্লাই এ কাইট। মেয়েটি উচ্চস্বরে কাঁদে, ডাজ দ্য গার্ল ক্রাই লাউডলি। এখানে তিনটা এক্সাম্পল খেয়াল করেন আপনি। আমি যখন এমিজার ইউজ না করে বাক্য বানিয়েছি তখন ডু বা ডাজ ইউজ করে আমি বাক্যটাকে নেগেটিভ করেছি, আবার ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে নিয়ে এনে সেটাকে ইন্টারোগেটিভ করেছি। অর্থাৎ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে তিনটা স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, সেটাকে আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী করে নিব। এবার আমরা দেখব হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ইউজ করব, কিভাবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহৃত হয়। যেমন বর্তমানের ঘটনা বা তথ্য প্রকাশে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন দ্য গার্ল লুকস বিউটিফুল। 2 হচ্ছে চিরন্তন সত্য বোঝালে, যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। 3 হচ্ছে অভ্যাসগত কর্ম বোঝাতে, যেমন মাদার রিডস দ্য হোলি কোরআন এভরিডে। 4 হচ্ছে ঐতিহাসিক ঘটনা বোঝাতেও, যেমন আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া। 5 হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাতে, হি কামস টু টুমোরো। প্রবাদ বাক্য হলেও সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমন বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। কবি বা লেখকের উক্তি বোঝালেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমন কিডস সেইস বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই আলামতগুলা থাকলে আমরা ধরে নিব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়াও আপনি খেয়াল করেন লেখা আছে যে অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, এভরি উইক, অসংখ্য ওয়ার্ড লেখা আছে এখানে। এই ওয়ার্ডগুলা যদি কোনো বাক্যে দেওয়া থাকে তাহলে সেটা আমরা সেই বাক্যটাও ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে মনে রাখার একটা সহজ ট্রিক দেওয়া আছে, দেখেন নিচে আর্গুয়ান ফেডু বা আর্গুয়ান ফেডু, যাতে আপনি খুব সহজেই পরীক্ষা হলে ধরতে পারেন যে কোনটা কোন টেন্স। তাহলে আশা করি এই সূত্রটা মনে রাখলে পরীক্ষা হলে খুব সহজে আপনি ক্যাপচার করতে পারবেন। আর এই রুলস থেকেই প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রায়ই প্রশ্ন এসে থাকে। এবার আমরা এতক্ষণ যা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে, সেখান থেকে বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আসুন তা দেখে নেই, এবং আরও কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করে নিজেকে যাচাই করে নিই। এবার আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমানে কোনো কাজ চলতেছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিভাবে চিনব? চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তেসো, তেসি, তেসেন এই কথাগুলো লেখা থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আসুন দেখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এবং মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারেন। তবে গঠনটা আগেই বলেছি যে 3টা ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ। তো অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস এক্সটেনশন দিলেই হবে। যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে এম, ইজ, আর এর পরে শুধু নট শব্দটা বসায় দিবেন তাহলেই হয়ে যাবে। আর যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সব সময় অক্সিলিয়ারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে, তারপরে মূল ভার্ব বসাইতে হবে টেন্স অনুসারে, তাহলেই হয়ে যাবে। যেমন আপনি খেয়াল করুন অ্যাফার্মেটিভ যেমন সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব আইএনজি, যেমন শি ইজ কুকিং। নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে শি ইজ নট কুকিং। আবার ইন্টারোগেটিভ ক্ষেত্রে হচ্ছে ইজ শি কুকিং। আমরা যে এতক্ষণ যা বলছি সেই ফরম্যাট অনুসারেই এই বাক্যগুলোকে সাজানো হয়েছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, সেটা হচ্ছে যে আমরা কখন এম, ইজ, আর ওয়াজ
বসাবো এবং কোথায় বসাবো, সেটা হচ্ছে শুধুমাত্র আই এর পরে এম এবং কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেক্ষেত্রে ইজ, আর অন্য সব ক্ষেত্রে আমরা আর বসাবো। যেমন আমি একটি উপন্যাস পড়িতেছি, আই এম রিডিং আ নোবেল, তুমি কি অঙ্কটি করিতেছো? আর ইউ ডুইং দ্য সাম, মেয়েটি কবিতা আবৃত্তি করিতেছে। দ্য গার্ল ইজ রিসাইটিং এ পোয়েম। এবার আসুন আমরা কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজেস দেখে নিই, কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়। ভবিষ্যতে নিশ্চিতভাবে কোনো কাজ কিছু ঘটবে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই এম গোয়িং টু স্কুল টুমরো, অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে, সময়ের উল্লেখ নাই। এরূপ বোঝাতে, পরিবর্তনশীল অবস্থা বোঝাতে, অভ্যাসগত কাজ বোঝাতে, কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এরকম বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার হয়। তবে কিছু ভার্ব আছে, খেয়াল করুন, এই ভার্বগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। তবে কন্টিনিউয়াস টেন্স ছাড়া অন্য সব জায়গায় নাউন হিসাবে এই ভার্বগুলো ব্যবহৃত হইতে পারে এবং এই ভার্বগুলোর সাথে আইএনজি ফর্ম যোগ হইতে পারে। শুধু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই ভার্বগুলোর সাথে কখনোই আইএনজি হবে না। এবার আমরা দেখি, আসুন, যে কিছু আলামত আছে যেগুলো থাকলে সাধারণত ইংরেজি বাক্য দেখেই বোঝা যায় যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আলামতগুলো কি? সেই আলামতগুলো হচ্ছে নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, at this moment, this morning, today, day by day, increasingly, rapidly, this year, this week, at this very moment, ইটিসি থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর যা আলোচনা করছি তার উপর বিগত সালে যা প্রশ্ন এসেছে, আসুন সেই প্রশ্নগুলো দেখে নিই এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে এক্সারসাইজ হিসেবে সেগুলো প্র্যাকটিস করে নিজেকে যাচাই করে নিই। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই পারফেক্ট টেন্স জানার একটা সহজ উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে সবসময় এ আছি, এ আছে বা এ আছো থাকে প্রায়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হেজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং তার সাথে এক্সটেনশন হবে। গঠনটা আমি আগেই বলেছি যে এটা তিনটা ধাপে হয়ে থাকে, সাধারণত অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এখানে যে স্ট্রাকচারটা বলেছি সেটাই, ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু আপনি ওই অক্সিলারি ভার্বটা শুধু সাবজেক্টের পূর্বে নিয়ে আসবেন, তারপরে ভার্ব বসিয়ে দিবেন। আর নেগেটিভের ক্ষেত্রে শুধু নট বসিয়ে দিলেই সাধারণত সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন এখানে আপনি এক্সাম্পলে আপনি খেয়াল করতে পারেন, আই হ্যাভ ট্রাইড সুশি বিফোর, আই হ্যাভ নট ট্রাইড সুশি বিফোর, হ্যাভ ইউ ট্রাইড সুশি বিফোর, এই ধরনের সাধারণত হয়ে থাকে। তো শুধুমাত্র কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসাবো, যাতে আমাদের সেক্ষেত্রে কোনো বিবাদ না থাকে, সেজন্য এই কথাটা বলা হলো। এবার আমরা দেখুন কিছু এক্সাম্পল দেখে নেই। সেটা হচ্ছে সে বাড়ি গিয়েছে, হি হ্যাজ গন হোম, আমরা কাজটি করিয়াছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কি গ্লাসটি ভেঙেছো? হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, আমি অঙ্কটি করিনি, আই হ্যাভ নট ডান দ্য সাম। এবার আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় ইউজ হয় বা কোন কোন কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব, সেটার কিছু ব্যবহার। এই মাত্র কাজ শেষ হয়েছে, অতীতের কাজের ফল এখনও বর্তমান বোঝাতে, অতীতের শুরু হয়েছে এখনও শেষ হয়নি বোঝাতে, সময়ের উল্লেখ নেই, সময় নির্দিষ্ট নয় এমন ঘটনা বোঝাতে, কোনো কাজ আগে হয়েছে কিন্তু এখনও সম্ভব বা অসম্পূর্ণ সময়কালের মধ্যে কাজ সংগঠিত হলে বা অভ্যাসগত বোঝালেও সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তবে সবচেয়ে কমন যেটা আমরা ইংরেজি বাক্যে যে বা ক্লুগুলো দেখলে সহজেই ধরে নেব যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই ক্লুগুলো হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো, এই শব্দগুলো থাকলে অবশ্যই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাকি যে নিয়মগুলো বললাম সেগুলো আমরা যখন বাংলা বাক্য চিন্তা করব সেক্ষেত্রে আমরা সেটাকে ইউজ করে বাংলা বাক্য মাথায় রেখে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করে দেব। এবার হচ্ছে লাস্ট বা দ্য লাস্ট আমরা কখন ইউজ করব? সিন্সের সাথে সাধারণত লাস্ট এবং ফরের সাথে এবং সাধারণত আমরা দ্য লাস্ট এই শব্দটা বসাবো, নতুবা আমাদের কারেকশনের ক্ষেত্রে বা বাক্যের ক্ষেত্রে ভুল হতে পারে। এবার দেখব হচ্ছে আমরা অলরেডি এবং ইয়েটের কিছু ব্যবহার। অলরেডি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে আর ইয়েট সাধারণত ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে বসে। অলরেডি সেন্টেন্সের শুরুতে, শেষে ও মাঝে প্রিন্সিপাল ভার্বের আগেই বসতে পারে, কিন্তু ইয়েটের ক্ষেত্রে দুটো অপশান রয়েছে। নেগেটিভ ভার্বের ক্ষেত্রে ইয়েট সেন্টেন্সের শেষে আর পজিটিভ ভার্বের ক্ষেত্রে ইয়েট সেন্টেন্সের মাঝে হ্যাভ, হ্যাজ ভার্বের পর বসে। যেমন আই হ্যাভ অলরেডি ইটেন অল দ্য ম্যাঙ্গোস,
আই হ্যাভ নট ইটেন অল দ্য ম্যাঙ্গোস ইয়েট, আই হ্যাভ ইয়েট টু ইট অল দ্য ম্যাঙ্গোস। তো আমরা এতক্ষণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা যা আলোচনা করেছি এর উপর আমরা বিগত সালে কী কী প্রশ্ন এসেছে সেগুলো দেখে নিই এবং কিছু প্র্যাকটিস দেওয়া আছে সেগুলোর মাধ্যমে নিজেকে যাচাই করে নিই। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এটাকে চেনার উপায় হচ্ছে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই এটা, এখানে শুধু অতীতে শুরু হওয়ার সময়টুকু উল্লেখ থাকবে। গঠন কি? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এটাই। তবে আমি আগেও বলেছি যে এই সাবজেক্ট বা গঠনটা তিনটা ধরনের হইতে পারে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। সব ক্ষেত্রেই অ্যাফার্মেটিভ ক্ষেত্রে যা বলেছি তাই, ইন্টারোগেটিভ ক্ষেত্রে জাস্ট আমরা এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দিব, আর নেগেটিভ ক্ষেত্রে জাস্ট এই বাক্যগুলোতে আমরা নট বসিয়ে সেটাকে নেগেটিভ করে নিব। যেমন শুধুমাত্র কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন বসাবো, আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ বিন বসাবো। যেমন তাহারা 2 ঘন্টা যাবত এই বইটি পড়ছে, দে হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এখানে সিন্স ব্যবহৃত হয়েছে, কেননা কখন থেকে বৃষ্টি হচ্ছে বাক্যটিতে তা বোঝা যায়, কিন্তু যদি কতক্ষণ ধরে বলা হতো তবে ফর ব্যবহৃত হতো। যেমন 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। এবার আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ব্যবহার। কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমানে ঠিক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পূর্ব থেকে আরম্ভ হয়ে বর্তমান সময় পর্যন্ত কোনো কাজে পুনরাবৃত্তি করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফর প্লাস পিরিয়ড অফ টাইমও হয়। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 3 years। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রেও যেমন সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম হয়, যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স ফ্রাইডে। অর্থাৎ এখানে সহজ একটা বিষয় হচ্ছে আমরা কখন সিন্স বসাবো এবং কখন ফর বসাবো। সিন্স বসাবো হচ্ছে নির্দিষ্ট সময়ে কোনো কাজ হলে, আর ফর বসাবো হচ্ছে যেটার সময়টা একটু ব্যক্তি, যেটার ব্যক্তির অনেক বড় হবে, যেটাকে ইচ্ছা করলেই ভাঙা সম্ভব হবে, কিন্তু সিন্সের ক্ষেত্রে আপনি সময়টাকে ভাঙতে পারবেন। যেমন সিন্স ফ্রাইডে, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, সিন্স 185 এরকম, এটাকে ভাঙা যায় না। কিন্তু ফরের ক্ষেত্রে যদি বলেন 5 days, 4 years, 3 days এরকম ভাঙতে পারবেন। অর্থাৎ যেটা সময়টা একটু ব্যক্তি বোঝাবে সেটা আমরা ফর ইউজ করব, অর্থাৎ পিরিয়ড অফ টাইম। আর যেটা নির্দিষ্ট সময় হবে সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। তারপর হচ্ছে পরপর ঘটে এমন কিছু বোঝাতে, যেমন প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উভয়ই হতে পারে। যেমন আই হ্যাভ লার্নড ইংলিশ সিন্স মাই চাইল্ডহুড, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মাই চাইল্ডহুড। কোনো কাজ কতক্ষণ যাবত হচ্ছে তা বোঝাতেও হাউ লং এর সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে বিগত সালে কী কী প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখে নিব এবং তার উপর বেস করে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা অনুসরণ করে নিজেকে যাচাই করে নেব। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? অতীতকালে কোনো কাজ সম্পন্ন হইয়াছিল কিন্তু ইহার ফল এখন আর বিদ্যমান নাই, এরূপ বোঝালে তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স জানার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের সাথে সাধারণত ল, লে, লাম ইত্যাদি থাকে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই গঠনটা কিন্তু আবার 3টা ধরনের, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বসাবো। নেগেটিভের ক্ষেত্রে জাস্ট আমরা ভার্বটাকে ডু বা ডিড ইউজ করবো, ডিড ইউজ করে আমরা ফার্স্ট ফর্ম করে দেবো। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট ডিডটা আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো, তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে হলে কর্তার পরে ডিড নট বসাতে হয়, সেক্ষেত্রে মূল ভাবটি প্রেজেন্ট ফর্মেই বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে কর্তার পূর্বে ডিড বসাইতে হয়, সেক্ষেত্রে মূল ভাবটি প্রেজেন্ট ফর্মেই বসবে। কখনোই ওই মূল ভাবটাকে আপনি পাস্ট করতে যাবেন না। যেমন তুমি ছবিটি আঁকিয়াছিলে, ইউ ডিউ দ্য পিকচার, তুমি অঙ্কটি করেছিলে না, আই ডিড নট ডু দ্য সাম। তুমি কি বাড়ি গিয়েছিলে, ডিড ইউ গো হোম, তুমি কি বাড়ি গিয়েছিলে, এটা। এবার আমরা এই ইউজ অফ পাস্ট ইনডিফিনিট কিছু পাস্ট ইনডিফিনিটেন্সের ব্যবহার দেখে নিই। ঐতিহাসিক ঘটনা বোঝাতে, অতীতের অভ্যাসগত কর্ম বোঝাতে, ভদ্রতাপূর্ণ অনুরোধ, বিনয়, অনুমোদন প্রকাশে, বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদি থাকলে, বা কোনো সেন্টেন্সে যদি নিম্নের অ্যাডভার্ব অফ পাস্ট টাইমগুলো থাকে তাহলেও আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব।
যেমন এটাকে শর্টকাটে যদি আমরা মনে রাখতে চাই, যেমন শর্টকাট কী হচ্ছে পল্লিব, যেমন ইয়েস্টারডে, লাস্ট লাইন, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনহিবিটেন্স হবে। আর এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সাধারণত পরীক্ষায়। তাহলে আমরা এই 5 নম্বর নিয়মটা খুব ভালো করে খেয়াল রাখবো এবং এইটাই বাক্যগুলো ইউজেসটা আমরা এক্সাম্পল দেখে দেখে বুঝে নিব। এবার আমরা দেখি হচ্ছে এই পাস্ট টেন্স থেকে কী কী প্রশ্ন হচ্ছে বিগত সালে, সেই প্রশ্নগুলো দেখে নিব এবং এর উপর বেস করে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা যাচাই করে নিজেকে ফিট করে নেব। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলতেছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন জানার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলাম, তেছিলে ইত্যাদি থাকবে। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি। গঠনটা আবারও বলছি, তিনটা দাঁড়াবেন, হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যা বলেছি তাই, ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট ওয়াজ ওয়ারটা সাবজেক্টের পূর্বে বসায় দেবেন, আর নেগেটিভের করার ক্ষেত্রে ওয়াজ ওয়ারের পরে সাধারণত নট বসায় দিলেই হবে। এভাবেই এখন আমরা কথা হচ্ছে যে কোথায় ওয়াজ বসাবো এবং কোথায় ওয়ার বসাবো। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো আর অন্য সব ক্ষেত্রে ওয়ার বসাই দেবো। যেমন হচ্ছে রিনা গান গাইতেছিল, রিনা ওয়াজ সিঙ্গিং এ সং। তোমরা কি ঢাকা যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু ঢাকা? তাহারা কাজটি করছিল না, দে ওয়ার নট ডুইং দ্য ওয়ার্ক। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এবার আসুন আমরা কিছু ইউজেস দেখে নেই। ইউজেসটা হচ্ছে অতীতে একটি কাজ চলাকালীন আরেকটি কাজ সম্পাদিত হলেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে একই সাথে দুটি কাজ সম্পাদিত বোঝাতেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং বাক্যে যদি অ্যাট দিট মোমেন্ট, দেন, দ্যাট, ডে ইত্যাদি ক্লু থাকে তাহলেও সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আসুন দেখে নিই আমরা পাস্ট কন্টিনিউয়াস থেকে বিগত সালে কী কী প্রশ্ন আসে এবং নিচে যে এক্সাম্পল বা এক্সারসাইজগুলো দেয় সেগুলো প্র্যাকটিস করে আমরা নিজেকে যাচাই করে নিই। এরপর আমরা আলোচনা করবো যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে সম্পন্ন হইয়াছিল এরূপ দুইটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে সংঘটিত হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট। এটাকেও আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নেগেটিভের ক্ষেত্রে জাস্ট হেডের পরে নট বসায় দিবেন, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট সাবজেক্টের পূর্বে হেড নিয়ে আসবেন এবং তারপরে মূল ভাবটা বসায় দিবেন। এবার আমরা দেখবো যে ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় বিফোর এবং আফটার। অর্থাৎ বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয় আর আফটারের পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কথাগুলো আমরা মনে রাখবো। বিফোর এবং আফটার থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, তাই আমরা এটাকে খেয়াল রাখবো। যেমন সেই বাড়ি যাওয়ার পূর্বে আমরা কাজটি শেষ করেছিলাম, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট হোম। আমি স্কুলে পৌঁছেবার পর তাহারা মাঠে ফুটবল খেলিয়াছিল, দে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড আফটার আই হ্যাড রিচড স্কুল। মা ঘুমাইবার পূর্বেই আমি ছবিটি এঁকেছিলাম, আই হ্যাড ড্রাউন দ্য পিকচার বিফোর মাদার স্লিপ। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আপনি বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং আফটারের পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এবার পরীক্ষায় যে নিয়মটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে নো সুনার হার্ডলি স্কার্সলি। অর্থাৎ নো সুনারের পরে আপনি যে বাক্যটা থাকবে সবসময় সেই বাক্যের পূর্বে দেন বসাবেন, হার্ডলি এর পরে বাক্যের পূর্বে অবশ্যই হয়েন বসাবেন, স্কার্সলি যুক্ত বাক্যের পরে অবশ্যই হয়েন বা বিফোর দুইটার যে কোনো একটা বসাতে পারেন। যেমন হার্ডলি হ্যাড আই গোন আউট হোয়েন হি কেম, হার্ডলি হ্যাড আই গোন আউট বিফোর দ্য হি কেম, স্কার্সলি হ্যাড আই গোন আউট হোয়েন হি কেম। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই ইউজেসটা মনে রাখবো যে কোথায় কোন জায়গায় কী বসাইতে হয়, ওই জায়গায় ব্রাঞ্চ দিতে পারি যাতে আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি। তো এবার এই টেন্সের উপর বেস করে কিছু প্র্যাকটিস দেওয়া আছে এবং বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো দেখে নেবেন এবং নিজেকে যাচাই করে নিন। এবার আমরা আলোচনা করব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছিল এরূপ বোঝাতে সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বাক্য অংশ বসাই করতে পারবেন। বরাবরই আমরা বলছি যে এই বাক্যের গঠনটা তিনটা ধরনের আপনি করতে পারেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যা বলছি তাই, ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট হ্যাড বিনটাকে পূর্বে নিয়ে আসবেন সাবজেক্টের, আর নেগেটিভের ক্ষেত্রে হ্যাড বিনের পরে নট বসিয়ে দেবেন। তো অতীতে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলছিল বোঝায় তার পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হি হ্যাড বিন ডুইং দ্য জব ফর 2 years বিফোর হি কেম টু কিশোরগঞ্জ। এবার দেখুন নিচে এই টেন্সের উপর বেস করে কিছু বিগত সালের প্রশ্ন দেওয়া আছে এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো নিজে নিজে করে নিন। এবার আমরা আলোচনা করব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স কি?
ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এটাকে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে বো, বে, বেন ইত্যাদি থাকবে। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশনস। সাধারণত আই এবং উইয়ের পরে শেল বসে, অন্য সব কর্তার পরে উইল বসে। যেমন তিনি আমাকে একটি বই দিলেন, হি উইল গিভ মি এ বুক, আমি অঙ্কটি করিব। আই শ্যাল ডু দ্য সাম, আমরা ফুটবল খেলবো না। উই শ্যাল নট প্লে ফুটবল, সে কি বাড়ি আসবে। উইল হি কাম কাম। বাক্যের গঠন সম্পর্কে আমি আগেই বলেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটা সিস্টেম আপনি করতে পারেন। নেগেটিভের ক্ষেত্রে জাস্ট নোট বসিয়ে দেবেন, ইন্টারোগেটিভ ক্ষেত্রে জাস্ট সাবজেক্টে পড়বে আপনি অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসবেন ওই টেন্সের উপর বেস করে, তাহলেই তিনটা টাইপসের বাক্য হয়ে যাবে। আপনি বাক্য ইচ্ছা করলেই বানাইতে পারবেন খুব সহজে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু ইউজেস হচ্ছে কোনো কাজ মাঝে মধ্যে সংঘটিত হয়, নিয়মিত বা অভ্যাসগত নয়, এমন ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এমন একটি ঘটনা অপর একটি ঘটনাকে প্রভাবিত করলেও ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ভবিষ্যৎ সম্ভাবনা, অবিলাস ভাবনা বোঝালেও ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এবার আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে সাধারণত ফিউচার কন্টিনিউয়াস হয়। এটাকে চেনার উপায় হচ্ছে তে তাকিব, তে তাকিবে, তে তাকিবেন ইত্যাদি বাংলা ক্রিয়া শেষে থাকবে। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, তারপর হচ্ছে ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। এভাবে আপনি এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আপনি গঠন করতে পারেন। শুধুমাত্র আই এবং উই এর পরে শ্যাল বি হয়, আর অন্য সব ক্ষেত্রে উইল বি বসাতে হবে আপনাকে। যেমন তাহারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। আমরা কাজটি করতে থাকিব, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি ছবিটি আঁকতে থাকবো না, আই শ্যাল বি নট ড্রয়িং দ্য পিকচার। তুমি কি স্কুলে যাইতে থাকিবে, উইল ইউ বি গোয়িং টু স্কুল। আমরা এই ফরম্যাট অনুসারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা গঠন করে নেব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু ইউজেস হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ পুরো সময় ধরে চলবে এরকম বোঝাইলে, আবার ভবিষ্যতে কোনো কাজ ব্যাপক সময়ের পূর্বে শুরু হয়ে পরেও চলতে থাকবে এরকম বোঝাইতেও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এবার দেখব হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝালে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে করিয়া থাকিব, করিয়া থাকিবে বা করিয়া থাকিবেন ইত্যাদি থাকিবে। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাধারণত সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এভাবে আপনি ফিউচার পারফেক্ট টেন্সটাকে গঠন করতে পারেন। এটাকে আপনি তিনটা ধাপে গঠন করতে পারেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। যা বলেছি আগে সেই কথা মোতাবেকই ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বগুলো জাস্ট আপনি সাবজেক্টের পূর্বে নিয়ে আসবেন। নেগেটিভ করার ক্ষেত্রে জাস্ট ওই হিসাবে ওই অক্সিলিয়ারি ভার্বগুলো শুধু নোট বসে দেন, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্সে হবে এবং বাকি কাজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস বা হি উইল কাম। দেখেন ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস হি উইল কাম। তাহলে যে কাজটি আগে সংঘটিত হয়েছে বা হবে সেটা কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সে বসিয়েছি, আর যেটি পরে সংঘটিত হবে বাকি কাজটি কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসিয়েছি স্ট্রাকচার মোতাবেক। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট পারফেক্ট টেন্স থেকে যেই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে কিছু শব্দ দেওয়া আছে, খেয়াল করুন। বাই দেন, বাই দ্যাট টাইম, বাই দ্য এন্ড ইটিসি। এগুলো থাকলে সাধারণত আপনি এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করে ফেলবেন সাধারণত। যেমন আমি বিকাল 5টার মধ্যে কাজটি শেষ করে ফেলবো, সেটা হচ্ছে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর 5 PM। সে আসার পূর্বে আমি বাড়ি পৌঁছবো, আই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর হি কামস। তুমি যাওয়ার পূর্বে আমি অঙ্কটি করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম বিফোর ইউ গো। কিছু ইউজেস হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ করতে হবে বোঝালে বা ভবিষ্যতে কোনো কাজ হবার সম্ভাবনা বোঝাতে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণত তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন থাকে না, তবে আমরা এটার গঠনটা আমরা একটু দেখে নিই। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম।
যেমন এই স্ট্রাকচারটাকে আপনি তিনটাভাবে করতে পারেন, সেটা আমি আগেই বলেছি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। যেমন হচ্ছে, তুমি ফিরে না আসা পর্যন্ত তারা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। সে 2016 সাল পর্যন্ত ঢাকা বসবাস করতে থাকবে। হি উইল হ্যাভ বিন লিভিং ইন ঢাকা আনটিল 2006। এভাবে আপনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে গঠন করে নিতে পারেন। তো ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কিছু এক্সাম্পল প্র্যাকটিস দেওয়া আছে, আশা করি সেগুলো অবশ্যই টেস্ট করে নেবেন এবং বিগত সালের প্রশ্নগুলো দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদের এই টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ আমরা আলোচনা করছি এই টেন্সের বেসিক নিয়ে। আমরা ভিডিওর রেঞ্জ বেড়ে যাবে বেড়ে আমরা কথাগুলোকে স্বল্প করার চেষ্টা করেছি এবং অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝে নেবেন এবং ক্লিপসগুলো দেখে নেবেন খুব সহজে এবং প্র্যাকটিস করে নেবেন, তাহলে আশা করি সমস্যা থাকবে না। চাকরি বা জব বা ভর্তি পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষায় আপনি এই টেন্স সম্পর্কে যদি বেসিকটা ক্লিয়ার করে নিতে পারেন এবং প্র্যাকটিসগুলো করে নিতে পারেন, খুব সহজেই আমি আশা করি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন এবং আপনাদের যে ইংরেজি ভীতি আছে সেটা আশা করি দূর হয়ে যাবে। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।